হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ক্লাস 12-এর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে বায়োলজি বিষয়ে সমস্ত মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো আলোচনা করার জন্য। তো তোমাদের রিকোয়েস্টে আজকে তোমাদের জন্যই তোমাদের বায়োলজি থেকে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার 1 সম্পর্কে আলোচনা করা হবে। এখানে আমি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার দুটো পার্টে পাবলিশ করব। একটা পার্টে থাকবে এমসিকিউ এবং তার সঙ্গে যে 4টা শর্ট কোশ্চেন রয়েছে সেটা, আর বাকি 2 মার্কের এবং 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো দেখো, প্রথমে আমরা চলে যাব একদম তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে পার্ট বিতে। এখানে এমসিকিউ প্রশ্ন 14টি রয়েছে, সেই 14টি প্রশ্নের আলোচনা করব। প্রথমে যে প্রশ্ন রয়েছে, অ্যাজোলাইয়ের সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুর নাম কি? অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুর নাম অপশনগুলো রয়েছে অ্যানাবিনা, স্পাইরুলিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম। এর সঠিক উত্তর হবে অ্যাজোলার সঙ্গে অ্যানাবিনা নাইট্রোজেন সংবন্ধনকারী একটা মিথজীবী জীবাণু অবস্থান করে। ঠিক আছে, এর পরের প্রশ্ন রয়েছে, মেসোজোয়িক যুগকে কোনটির স্বর্ণযুগ বলা হয়? মৎস্য, মোলাস্কা, সরীসৃপ না উভচর? মেসোজোয়িক যুগকে স্বর্ণযুগ বলা হয় সরীসৃপের, অর্থাৎ একে এজ অব রেপটাইলস বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, বিটি তুলোর পদার্থগুলির মধ্যে কোনটির প্রতিরোধক্ষম? অর্থাৎ বিটি তুলো যে রয়েছে, বিটি তুলোর কোনটা প্রতিরোধ করতে সক্ষম হয়? লবণ, না আগাছানাশক, না পতঙ্গ, না খরা? অর্থাৎ দেখো, বিটি তুলো কথাটা এসেছে কোথা থেকে? একটা ব্যাকটেরিয়া যার নাম হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই ব্যাকটেরিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে এই ব্যাকটেরিয়ার জিনকে যখন তুলোর মধ্যে বা যে কোনো শস্যের মধ্যে যখন প্রবেশ করিয়ে দেওয়া হয়, তখন তাকে নাম দেওয়া হয় বিটি, আর যে শস্যটা সেটাই, অর্থাৎ বিটি তুলো, বিটি বেগুন, এরকমভাবে বিভিন্ন শস্যের নাম দেওয়া হয়। এবার এই বিটি যে ব্যাকটেরিয়াটা, ওই ব্যাকটেরিয়াতে যে জিনটা থাকে সেটা একটা শস্যে এইটুকু অংশ চলে আসবে, দিয়ে শস্যের যে জিন রয়েছে তার সঙ্গে এখানে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ দেখো, এখানে যদি বিটি তুলোতে এই জিনটা রয়েছে ব্লু কালারের, এখানে ব্লু কালারের জিনটি চলে আসবে। তাহলে এখানে যে জিনগুলো রয়েছে সেই জিনগুলোর মধ্যে এটা হচ্ছে তুলোর জিন, আর ব্লুটা হলো বিটি অর্থাৎ ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জিন। তাহলে এখানে এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর জিন থাকার জন্য এই শস্যে একটা প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনটি পতঙ্গের প্রতি একটা বিষাক্ত হয়, তার জন্য ওই যে ওই শস্যে পতঙ্গ আক্রমণ করতে পারে না। তাহলে বিটি তুলো কোনটার প্রতিরোধক্ষম হবে? এটা সঠিক উত্তর হবে অপশান সি, পতঙ্গ। তারপরে প্রশ্ন রয়েছে, কোনটি টার্মিনেটর কোডন? ইউএজি, ইউজিএ, ইউএএ না সবকটি? দেখো, টার্মিনেটর কোডন বলা হয় কোনটাকে? এমআরএনএর মধ্যে যে কোডনগুলি দ্বারা প্রোটিন সংশ্লেষ সমাপ্ত হয় তাদেরকে বলা হয় টার্মিনেটর কোডন। আর টার্মিনেটর কোডনের নাম কি? এই সবগুলোই হচ্ছে টার্মিনেটর কোডন। ইউএজি, ইউজিএ, ইউএএ, এই তিনটেই হলো টার্মিনেটর কোডন। ইনিশিয়েশন কোডন রয়েছে, অর্থাৎ যে কোডন ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরিতে শুরু করে, প্রোটিন তৈরি, তাকে বলা হয় ইনিশিয়েশন কোডন। আর ইনিশিয়েশন কোডনের কোনটা থাকে? ইনিশিয়েশন কোডন থাকে এ ইউ জি। এ ইউ জি এটা মিথিওনিনকে নির্দেশ করে, এটাই হলো ইনিশিয়েশন কোডন। আর ইউ এ জি, ইউ জি এ, ইউ এ এ, এরা হলো টার্মিনেটর কোডন। পরের প্রশ্ন, প্রদত্ত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো হলো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাজমিড। এর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত প্লাজমিড। অর্থাৎ প্লাজমিড তোমরা জানো, একটা ব্যাকটেরিয়ার মধ্যে তার যে নিজস্ব ডিএনএ থাকে, সেই নিজস্ব ডিএনএ ছাড়াও একটা চক্রাকার ডিএনএ, একটা নয় 1 থেকে 4টা পর্যন্ত এই চক্রাকার এক্সট্রা ডিএনএ যেটা থাকে তাকেই বলা হয় প্লাজমিড। আর এই প্লাজমিডই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে। ঠিক আছে, পরের প্রশ্ন, জাইগোট থেকে প্রথম সৃষ্ট হয় ব্লাস্টুলা, গ্রাস্টুলা, মরুলা না এক্টোডাম? জাইগোট থেকে প্রথম তৈরি হয় মরুলা। ঠিক আছে, পরের প্রশ্ন, 21 নাম্বার ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে সৃষ্টি হয় ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম না ক্রাইডুচ্যাট সিনড্রোম? 21 নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে তৈরি হয় ডাউন সিনড্রোম। ঠিক আছে, 21 নম্বর ক্রোমোজোম তখন তাদের কতগুলো হয়ে যায়? 3টে হয়ে যায়। ঠিক আছে, আর তাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত হয়? নর্মাল থাকে 46, কিন্তু এদের ক্ষেত্রে 21 নম্বর ক্রোমোজোমটা 3টে হয়ে গেছে, তার জন্য একটা ক্রোমোজোম বেড়ে গেল। তাহলে এদের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 47। ক্লিয়ার? পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়?
SO2 প্লাস H2O, CO2 প্লাস CO, NO2 প্লাস হাইড্রোকার্বনস, CO2 প্লাস H2O। আলোক রাসায়নিক ধোঁয়া, যাকে ইংরেজিতে বলা হয় ফটোকেমিক্যাল স্মগ, এটা তৈরি হয় NO2 প্লাস হাইড্রোকার্বনস এর সংমিশ্রণে। তোমাদের জন্য ফটোকেমিক্যাল স্মগ এর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে অলরেডি, তার ডিসক্রিপশান আমি দিয়ে দেবো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তাহলে কিভাবে তৈরি হয়, এর কি কি পরিবেশের উপর প্রভাব রয়েছে সেগুলো সবগুলো বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগ স্থলটিকে কী বলে? হ্যাবিটেট, নিজ, ইকোটাইপ না ইকোটোন? এর সঠিক উত্তর হবে অপশান ডি, ইকোটোন। দেখো, এটা একটা বাস্তুতন্ত্র, এটা একটা বাস্তুতন্ত্র, এই দুটো যখন যে জায়গাতে মিলিত হয়, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে বলা হয় ইকোটোন। ঠিক আছে, অর্থাৎ দুটো বাস্তুতন্ত্র পরস্পর যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় ইকোটোন। পরের প্রশ্ন, কচুরিপানার অঙ্গজ জনন ঘটে যার মাধ্যমে? বক্রধাবক, ধাবক, খর্বধাবক না কোনোটি নয়? কচুরিপানাতে অঙ্গজ জনন ঘটে খর্বধাবকের মাধ্যমে, অর্থাৎ তাদের দুটো পর্বের মাঝখানে যে কাণ্ডটা রয়েছে সেটা ছোট হয় এবং মোটা হয়। ঠিক আছে, এর জন্য তাকে বলা হয় খর্বধাবক। পরের প্রশ্ন রয়েছে, এপিথেলিয়াল কোষস্তরে ক্যান্সারকে কী বলে? লিউকেমিয়া, লিম্ফোমা, কার্সিনোমা, সার্কোমা? এর সঠিক উত্তর হবে অপশান সি, কার্সিনোমা। কার্সিনোমা বলা হয় এপিথেলিয়াল স্তরের যখন ক্যান্সার হয় তখন সেটাকে বলা হয় কার্সিনোমা। এপিথেলিয়াল সেল, অর্থাৎ এটা বিভিন্ন রকম হয়, যেমন স্কিন ক্যান্সারকেও বলা হয় কার্সিনোমা। তারপর ব্রেস্ট ক্যান্সার, এটাও হচ্ছে এক ধরনের কার্সিনোমা। তারপরের প্রশ্ন রয়েছে, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত হয়? দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1:1:1, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। আর এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত হয়? 1:1। এগুলো মনে রাখবে, এগুলো তোমরা অবশ্যই সবসময় মনে রাখবে। এক সংকর জননে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত, দ্বিসংকর জননে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত, এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত, এবং অসম্পূর্ণ প্রকটতাতে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কী হয়, এগুলো যেন তোমাদের সবসময় মনে থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি ভারত থেকে অবলুপ্ত? চিতা রয়েছে, ভারতীয় হাতি রয়েছে, হায়না, আর তুষার চিতা রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর কী হবে? ভারত থেকে অবলুপ্ত হয়ে গেছে চিতা। পরের প্রশ্ন রয়েছে, প্লাসেন্টা থেকে ক্ষরিত হয় এস্ট্রোজেন, প্রজেস্টেরন, HCG না সব কটি? এর সঠিক উত্তর হবে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, HCG। তারপরে দেখো, চারটা প্রশ্ন রয়েছে, যেসব রোগ দেশব্যাপী বিস্তার লাভ করে তাকে কী প্রকারের রোগ বলা হয়? দেখো, যে সমস্ত রোগ সমস্ত দেশব্যাপী বিস্তার লাভ করে তাদেরকে বলা হয় এপিডেমিক বা মড়ক বলা হয় বাংলাতে। ঠিক আছে, এপিডেমিক বলা হয়। আর যদি পুরো গ্লোবালে হয়ে যায় তখন তাকে বলা হয় প্যান্ডেমিক। আর যদি কোনো একটা জায়গায়, ছোট্ট জায়গায় বিস্তার লাভ করে তখন তাকে বলা হয় এন্ডেমিক। ক্লিয়ার? পরের প্রশ্ন, জোনা পেলিসুডা ও ভাইটালিন পর্দার মাঝখানে যে স্থান থাকে তাকে কি বলা হয়? দেখো, ডিম্বাণুতে জোনা পেলিসুডা আর ভাইটালিন মেমব্রেন এরকম দুটো অংশ রয়েছে, দুটো পর্দা রয়েছে। ডিম্বাণুর বাইরের আবরণকে বলা হয় ভাইটালাইন মেমব্রেন, সংক্ষেপে লিখলাম VM, ভাইটালাইন মেমব্রেন। আর এর বাইরে আর একটা আবরণ রয়েছে, তাকে বলা হয় জোনা পেলিসুডা। এই দুটোর মাঝখানে যে অংশটা রয়েছে, এই অংশটা, এটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। ঠিক আছে, পেরিভাইটালাইন স্পেস। ঠিক আছে, এই দুটোর মাঝখানে অংশকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন রয়েছে, জুস্পোর কাদের ক্ষেত্রে দেখা যায়? জুস্পোর কথার অর্থ কি? জুস্পোর কথার অর্থ হলো চলরেণু, অর্থাৎ যে সমস্ত রেণু চলনে সক্ষম তাদেরকে বলা হয় জুস্পোর। অর্থাৎ সেই সমস্ত রেণু চলবে কী করে, তার জন্য তাদের হেল্প করবে ফ্লাজেলা বা সিলিয়া। এই সমস্ত জুস্পোর যাদের দেখা যায় তারা হলো ক্লামাইডোমোনাস, ভলভক্স। ঠিক আছে, এগুলো। আর রয়েছে ফাইটোপথোরা। এদের মধ্যে ক্লামাইডোমোনাস, ভলভক্স হলো হুইপ্লেস ফ্লাজেলা থাকে এদের, হুইপ্লেস ফ্লাজেলা। আর ফাইটোপথোরাতে থাকে টিনসেল ফ্লাজেলা।
হুইপলেস ফ্ল্যাজেলা কীরকম, এরকম সিম্পল স্মুথ থাকে, আর টেনসেল ফ্ল্যাজেলা এরকম, কিন্তু সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো তন্তু থাকে। এটা হচ্ছে টেনসেল ফ্ল্যাজেলা, এটা থাকে ফাইটোপথোরাতে, আর হুইপলেস ফ্ল্যাজেলা থাকে ক্লামিডোমোনাস ভলভক্স ইত্যাদিতে। মনে থাকবে। পরের প্রশ্নে চলে এসো। বহন ক্ষমতা সংজ্ঞা দাও। বহন ক্ষমতাকে কী বলা হয়? বহন ক্ষমতাকে ক্যারিং ক্যাপাসিটি বলা হয় বা ধারণ ক্ষমতাও বলা হয়। এটা সংজ্ঞা কী হবে? এটা সংজ্ঞা এভাবে লিখবে তোমরা, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে সর্বাধিক যত সংখ্যক জীবকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা সম্ভব সেই সংখ্যাকে বলা হয় তার বহন ক্ষমতা। ঠিক আছে, ধরো এরকম একটা অঞ্চল রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চল, এই অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে যতজন স্পিসিসকে, যতগুলো প্রাণীকে বা উদ্ভিদকে বা জীবকে একটা সুস্থভাবে বাঁচিয়ে রাখা সম্ভব তাকেই বলা হয় তার ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা। এরপরে যেটা রয়েছে গামা বৈচিত্র্য কাকে বলে? গামা বৈচিত্র্য জানো তোমরা, একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় গামা বৈচিত্র্য। আর এদের মধ্যে যে ছোটো ছোটো যে ইকোসিস্টেমগুলো রয়েছে তাদের মধ্যে যে জীব বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় আলফা। দুটো আলফার মধ্যে যে জীব বৈচিত্র্য তাকে বলা হয় বিটা, আর বৃহৎ ভৌগোলিক অঞ্চলে যে জীব বৈচিত্র্য তাকে বলা হয় গামা। লাস্ট প্রশ্ন, প্লিওট্রফি কী? প্লিওট্রফি জানো তোমরা, একটা জিন একটা বৈশিষ্ট্যকে নির্ণয় করে, একটা জিনের জন্য একটা ক্যারেক্টার থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো একটা জিনের একাধিক ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ একটা জিন থেকে এইরকম বিভিন্ন ক্যারেক্টার পাওয়া যাচ্ছে। এই যে ঘটনা, এটাকে বলা হয় প্লিওট্রফি। ঠিক আছে, এরকম একটা উদাহরণ এভাবে বলা যায় যে সিকেল সেল অ্যানিমিয়ার নাম তোমরা শুনেছো। সিকেল সেল অ্যানিমিয়া অর্থাৎ সেখানে হিমোগ্লোবিন কাস্তে আকৃতির হয়ে যায়, এরকম কাস্তে আকৃতি হয়ে যায়। এটা হচ্ছে একটা রোগ, এর জন্য দায়ী যে জিন তার নাম হলো HB বিটা S। ঠিক আছে, এই জিনটি, এই জিনের জন্য তাহলে কী কী হলো আমাদের? হিমোফিলিয়া, অর্থাৎ সিকেল সেল হিমোফিলিয়া হলো। আর এই সিকেল সেল হিমোফিলিয়া হওয়ার জন্য ম্যালেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ তখন আর কিন্তু ম্যালেরিয়া রোগ হবে না। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আরও যে বিভিন্ন আমাদের অঙ্গ রয়েছে, অস্থি, প্লীহা, বৃক্ক ইত্যাদি, এদের যে বিকাশ, যে ডেভেলপমেন্ট, সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। তাহলে একটা জিনের দ্বারা সিকেল সেল অ্যানিমিয়া হলো, ম্যালেরিয়া প্রতিরোধ হলো, বিভিন্ন যে অঙ্গ তাদের কিন্তু বিকাশ ব্যাহত হচ্ছে। এটাকে বলা হয় প্লিওট্রফি, অর্থাৎ একটা জিনের দ্বারা অনেকগুলো ক্যারেক্টার প্রকাশিত হচ্ছে, এই ঘটনাকে বলা হচ্ছে প্লিওট্রফি। ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত পাবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সবাই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি খুবই উপকৃত হব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।